গল্পের নাম পোস্টমর্টেম। কলমে দেবাশিস দাস, কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। ঠাকুর কুলঙ্গিতে প্রদীপ জ্বালাতে জ্বালাতে একটা বিজাতীয় শব্দের ওঠানামা শুনে নবমিতা আর চোখে একবার ঘরের এক কোণে রাখা শাশুড়ি মায়ের বিছানার দিকে তাকায়। সত্য স্নান সেরে ধোয়া কাপড় জামা পরছে সে। মুহূর্তে হাতের জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটা খসে পড়ে হাত থেকে। খাবি খাচ্ছেন মানুষটা, ডাক্তারি ভাষায় যাকে বলে সিঙ্কিং। এক ছুটে তার রোগশয্যার পাশে গিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে নবমিতা। নিথর হয়ে আসছে পঙ্গু শরীরটা। একটা ঘর ঘর শব্দ হচ্ছে গলা থেকে, মাঝে মাঝে হেঁচকে উঠছে শ্লেষা নামক ঠোঁটের কষবে। মাথার বাঁ ধারে স্ট্যান্ডে রাখা অক্সিজেন সিলিন্ডার থেকে সংলগ্ন জলের বিকারে বুদবুদ কেটে জলবাহিত অক্সিজেন বয়ে যাচ্ছে বৃদ্ধার নাকের ফুটো অবধি, কিন্তু শরীরের ভেতর তা টেনে নিতে আর সক্ষম নেই মানব খাঁচাটি। এ মুহূর্তে ঘরে আর কেউ নেই। ছেলে রণ সবে ঢুকেছে স্নানের ঘরে। আয়ামাসি চঞ্চলা একটু আগেই বৃদ্ধাকে গা হাত পা কম্প্রেস করিয়ে পোশাক পাল্টে পেটসোর আক্রান্ত শরীরটাকে খুঁড়িয়ে ফিরিয়ে পাউডার মাখিয়ে চামচ কেটে হরলিক্স খাইয়ে নিচে গেছে গোটা 2 পানের খিলি কিনে আনতে। ফিরতে ফিরতে এখনো তার কমপক্ষে 15 মিনিট সময় লাগবে। আজ বিজয়া দশমী। মণ্ডপে মণ্ডপে ঠাকুরের বরণ চলছে। পাশের স্টার ক্লাবের পুজো মণ্ডপ থেকে 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 উলুধ্বনি ভেসে আসছে। মর্তলোক থেকে উমা মা বিদায় নিচ্ছে আজ। ঘড়িতে এখন দুপুর 2:10। তরুবালাও আজ বিদায় নিলেন পৃথিবী থেকে। আলুথালু শাড়িতে অতি দ্রুত সিঁড়ি বেয়ে নেমে নবমিতা পুজোর মণ্ডপে পৌঁছে যায়। ছেলে রণর বন্ধু পাশের ফ্ল্যাটের তপুকে কাছে পেয়ে তার দুহাত আঁকড়ে ধরে সে। তপু বাবা, এক্ষুনি ডক্টর অশোক বর্মনকে একবার ডেকে আন। রণদা চান করছে, গা মাথা মুছে বেরোতে বেরোতে দেরি হয়ে যাবে। যা বাবা, ছুটে যা, তোদের ঠাম্মি বোধহয় আর নেই। ছুটে আবারও অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকতে ঢুকতে স্বামী অরূপকে নবমিতা দেখে অবসন্ন শরীরে মন্থর গতিতে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে। হাতে পলিথিনের প্যাকেটে 1 কাঁড়ি ওষুধ। ওষুধের দোকানও আজ প্রায় সব বন্ধ। বহুক্ষণ ঘুরেছে তাই অরূপ। শেষ অবধি এমআরআই এর ভেতর ধন্বন্তরী খোলা পাওয়া গিয়েছিল। যদিও অরূপ এখনো জানে না এ জীবনের মতো আর কোনো ওষুধের প্রয়োজন নেই তার মা তরুবালার। তপু ফিরে এলো 20 মিনিট বাদেই, সঙ্গে পাড়ার আরও 2টি ছেলে। না কাকিমা, ডক্টর বর্মন বাড়িতে নেই। উনি সকালে সল্টলেক গেছেন ছেলের বাড়িতে বিজয়া করতে। কাছাকাছি আরও 2 জন ডাক্তার বসেন। একজন অর্থোপেডিক্স ডক্টর বিভাস সামন্ত, অন্যজন গাইনো ডক্টর মিসেস তন্দ্রা বাসু। কিন্তু তার সঠিক ঠিকানা, ফোন নম্বর কারোর জানা নেই। এদিকটায় থাকেন না তিনি। আর চেম্বার তো
দুজনেরই বন্ধ এখন। এমনকি পাড়ার ভেতর ঢিল ছোড়া দূরত্বে থাকা দুটো পলিক্লিনিকও বন্ধ বিজয়া দশমী উপলক্ষে। কান্নাকাটি শব্দ শুনে লোকমুখে ছড়িয়ে পড়ে দুঃসংবাদে পাড়া প্রতিবেশীরা আসতে শুরু করেছে একে একে। পুজোর দিনে পাড়ায় পাড়ায় একটা থমথমে ভাব। আত্মীয় স্বজনরা কেউ খুব একটা নেই অরূপদের এই শহরে। এরই মাঝে ভিড়ের ভেতর অতি সাশ্রয়ী কে একজন এসে অক্সিজেন সিলিন্ডারের নবটা বন্ধ করে দিয়েছে। বিকারের ভেতর এখন আর বুদবুদ আসছে না জীবনদায়ী গ্যাসের। সহসা সেদিকে চোখ পড়তেই চিৎকার করে ওঠে আয়ামাসি চঞ্চলা। কে বন্ধ করেছে এটা? পাগল নাকি? ডাক্তার এসেই তো বলবে অক্সিজেন বন্ধ করে ইচ্ছে করেই মেরে ফেলা হয়েছে রুগীকে, পুলিশই হুজ্জত হয়ে যাবে। অরূপ হতভম্ব হয়ে সত্যমৃতা মায়ের মুখের দিকে তাকায়। কি বলে চঞ্চলা নামের এই মহিলা সেবিকা? মাকে বাঁচিয়ে রাখার জন্য, একটু সুস্থ করে তোলার জন্য তোলপাড় করেছে সে গত কয়েক মাস। আর আজ মানুষের মনে সন্দেহ হবে অক্সিজেন বন্ধ করে মেরে ফেলা হয়েছে মানুষটাকে। মানুষে মানুষে বিশ্বাস কি তবে সব হারিয়ে গেছে শূন্যে? কেউ একজন যাও, তুমি ওরম থম মেরে বসে থেকো না। তপু, রনর সঙ্গে যাও ডক্টর সামন্তর বাড়িতে, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো। ওরা ছেলে মানুষ, ওদের কথায় উনি হয়তো নাও আসতে পারেন। যে পেশেন্টকে উনি দেখেননি কোনো দিনও, তার ডেথ সার্টিফিকেট দিতে সহজে রাজি হবেন না। যাও। বউ নবমিতার কথায় ঘোর কাটে অরূপের। প্রবীণ মানুষ ডাক্তার সামন্তকে তার বাড়িতে পাওয়া গেল না। গতকাল বিকেলেই উনি ফ্যামিলি ট্রিপে গ্যাংটক পেলিং বেড়াতে গেছেন। ফিরবেন 1 সপ্তাহ পরে। ঘড়ির কাঁটা ঘুরে চলেছে দ্রুত। ঘরে ফিরে অনেক চেষ্টা চরিত্রের করে ফোন ডাইরেক্টরি ঘাটাঘাটির পর যখন অগতির গতি ডক্টর মিসেস তন্দ্রা বাসুর ঠিকানা আর ফোন নাম্বার পাওয়া গেল, তখন বিকেল 4:10। মৃতা মানুষটির নাকের ফুটোয় অকারণে উঠছে অক্সিজেন বুদবুদ। ডেথ সার্টিফিকেট না পাওয়া অবধি এ রহস্যময়। মানুষের প্রতি মানুষের বিশ্বাসীনতার খেলা চলবে, ভাবতে অবাক লাগে অরূপের। এরই মাঝে হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেছে কখন যেন। রাস্তাঘাট ভেজা। প্রথমে ঠিক হয়েছিল ফোনে কথা বলা হবে, তারপরে ভাবনা হলো যদি ফোনেই না করে দেন, তার চেয়ে সশরীরে যাওয়াই ভালো। ডক্টর তন্দ্রা বাসুকে পাওয়া গেল ডিরেক্টরের ঠিকানাতেই, তার বাড়িতে। কিন্তু তিনি অরূপদের সঙ্গে যেতে রাজি হলেন না কিছুতেই। দেখুন, একে আমি পেশায় গাইনোকোলজিস্ট, আর উনি ভুগছিলেন আপনাদের কথা মতো গত 6 মাস সেরিব্রাল স্ট্রোক থেকে কোমায়। তার ওপর বলছেন ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে 2-2:30 নাগাদ, আর এখন বাজে 5:20। সরি, আপনারা লোকাল থানায় ইনফর্ম করুন। কোনো ভয় বা ঝামেলার ব্যাপার নেই, সব খুলে বলুন। ওরাই ওদের ডাক্তার মারফত ডেথ সার্টিফিকেটের সব ব্যবস্থা করে দেবেন। এটাই নিয়ম। যিনি এতদিন দেখছিলেন ওকে, তাকে না পাওয়া গেলে আর এসব কেসে অন্য কোনো কিছু করার থাকে না। আমি তো আপনাদের কাউকেই চিনি না। এতক্ষণ বাদে আপনাদের এই আমাদের কাছে আসাটাই আমাকে ভাবাচ্ছে। ডক্টর, আসলে আমরা প্রায় সঙ্গে সঙ্গেই ছোটাছুটি করছি। প্রথমে গিয়েছিলাম আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের বাড়ি, তারপর
ডক্টর বিভাস সামন্তর কাছে, কিন্তু কাউকেই এই পুজোর বাজারে পাওয়া যাচ্ছে না। সমস্ত পলিক্লিনিক বন্ধ। অগত্যা বহু কষ্টে আপনার ঠিকানা জোগাড় করে ঘুরতে ঘুরতে আই এম সরি, আর দেরি করবেন না। এরপর পুলিশও আপনাদের স্টেটমেন্ট রিসিভ করবে না। পুলিশও রিসিভ করবে না মানে? আমরা কি ঠাম্মিকে মার্ডার করেছি? অরূপের সঙ্গে আশার রণর বন্ধু প্রতাপ চিৎকার করে ওঠে। সে তো জানি না ভাই, আপনারা আসুন। অরূপদের আর্জি মাঝ রাস্তায় থামিয়ে মুখের ওপর সদরের দরজা বন্ধ করে দেন ডক্টর তন্দ্রা বাসু। মাথায় আকাশ ভেঙে পড়ে সবার। ছোট ভাই স্বরূপের স্কুল জীবনের এক ঘনিষ্ঠ বন্ধু অমিতাভ পেশায় ডাক্তার। একদিন রাস্তায় দেখা হতে কথা বলতে বলতে কিছুক্ষণের জন্য এ বাড়িতেও এসেছিল সে। তখন মা সুস্থ, কিন্তু ভুলবশত তার বাড়ি বা চেম্বারের ফোন নম্বর কিংবা মোবাইল ফোনের নম্বর কোনোটাই নেওয়া হয়নি সেদিন। হয়তো স্বরূপের কাছে থাকলেও থাকতে পারে। এই ডাক্তার অমিতাভকে কি পাওয়া যাবে এ বিপদে? পকেট থেকে মোবাইল ফোন বের করে অরূপ। কন্ট্যাক্ট লিস্ট থেকে ভাইয়ের নম্বরটি বের করে হাঁটতে হাঁটতে চুপচাপ দাঁড়িয়ে পড়ে সে। অসুস্থতার প্রথম পর্বে মা তাকে জড়ানো গলায় বলেছিলেন, শোন বাবা, আমার একটা কথা রাখিস তুই। আমি মইরা গেলেও তুই কোনোভাবেই স্বরূপকে খবর দিবি না। তার সঙ্গের রাক্ষসীটারেও তো কইবি না। ত্যাগ ছায়া যেন আমার মরা শরীরেও না পড়ে। কথা দে তুই। শীর্ণ শিরা ওঠা দুর্বল হাতে তার সমর্থ হাত চেপে ধরেছিলেন মা। মোবাইল আবারও পকেটে রেখে দেয় অরূপ। মাকে ধাক্কা দিয়ে কলপারে ফেলে দিয়েছিল রূপা, ছোট ভাই স্বরূপের বউ। তারপর ধার দেনা করে মাকে নিয়ে পৈতৃক ভিটে ছেড়ে এই ফ্ল্যাটে উঠে এসেছে অরূপ নবমিতারা। প্রাত্যহিক কলহের অবসান শান্তি এনেছে ওদের সংসারে। মাত্র 2.5 লাখ টাকার বিনিময়ে রীতিমতো আইন মাফিক কোর্ট পেপারে নিজের আর মার অংশের দাবি ছেড়ে বেরিয়ে এসেছে অরূপেরা। এই ছোটোখাটো ফ্ল্যাটটা কিনতে সে টাকাটাই তখন প্রধান সহায় হয়েছিল। অরূপ কিছু বেশি চেয়েছিল প্রতিষ্ঠিত ভাইয়ের কাছে, কিন্তু রূপার 2 মাস্তান দাদা হুমকি দিয়েছিল, যা পাচ্ছেন নিয়ে যান, এরপর আর কিছুই পাবেন না। মাঝে মধ্যে ভয় হয় অরূপের। ভাই স্বরূপকেও এতদিনে ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দেয়নি তো এরা? কিছুটা সোজা সাপটা ছেলে ওই স্বরূপ। ঘরে ফিরে অতি ধীরে হতভম্ব অরূপ মৃতা মায়ের মাথার কাছে বসে। ওষুধ নিয়ে ফিরে এসেই মা হারানোর দুঃখে স্বাভাবিক কারণেই কান্নায় সে ভেঙে পড়েছিল। কিন্তু এখন আর কান্না নয়, নানান চিন্তার জালে জড়িয়ে বসে থাকে সে। যদিও এক মুহূর্ত বসার সময় এটা নয়। শেষ অবধি কি সত্যিই থানায় খবর দিতে হবে? কে যেন বলল, আগন্তুক মানুষজনের মধ্যে পুলিশ ছাড়বে না, মর্গে নিয়ে যাবে বডি, পোস্টমর্টেম হবে, তারপর সব ওকে হলে বডি পাওয়া যাবে। আজ ছুটির দিন, কাল বিকেলে পেলেও পাওয়া যেতে পারে। মার এই শরীর অকারণেই পড়ে থাকবে 24 ঘন্টা এক গাদা বেওয়ারিশ অথবা অপমৃত্যুতে পচে ফুলে ওঠা কাটাছেঁড়া করা ডেড বডির সঙ্গে।
চোখ বুঝলেই মোমিনপুর মর্গের দৃশ্যটা চোখে ভাসে অরূপের। বন্ধু রতন রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তার ডেড বডি আনতে বন্ধু বান্ধবদের সঙ্গে একবার সেখানে গিয়েছিল সে। না, মার সব কথা রাখা যাবে না, যায় না। ভাইকে একটা খবর দিতেই হবে। মার আত্মা কষ্ট পেলে পাবে। দোনো ভাবনায় এতটা সময় অরূপ ফোন করেনি, কিন্তু প্রতিবেশী কেউ একজন ইতিমধ্যেই স্বরূপকে খবর দিয়েছিল। মোবাইল ফোন এখন সবার পকেটে ব্যাগে। ছোট ভাই স্বরূপ আর তার বউ রূপাকে হঠাৎ ঘরে ঢুকতে দেখে অরূপ। বসা থেকে উঠে দাঁড়ায় সে। আয়, ভেতরে আয়। নিজের মা মারা গেছে দুপুরে, আর সে খবর আমি বিকেলে পাচ্ছি অন্যের মারফত। ফোঁস করে ওঠে স্বরূপ। কি উত্তর দেবে এর অরূপ? মার অন্তিম অনুরোধের দোহাই। সহসা আক্রমণে ফ্যাল করে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে সে। তারপর ঘাড় ঘুরিয়ে এক পলক মৃতা মায়ের দিকে তাকিয়ে চমকিত হয়। সত্য এসে পৌঁছনো ছোট ভাইয়ের বউ রূপা ঝুঁকে পড়ে তার হাতের বটুয়া খুলে মরা মায়ের চোখের ওপর এক জোড়া চন্দনে মাখানো তুলসী পাতা মেলে দিচ্ছে অতি সযত্নে, যা একটা ছোট্ট পলিথিনের প্যাকেটে করে বয়ে এনেছে সে সঙ্গে করে। যেন বা পরপর পাঠিয়ে দেওয়ার কনফার্ম টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে কাউকে। মানুষ মারা গেলে তার চোখে চন্দন তুলসী দিতে হয়, বুকের ওপর গীতা রাখতে হয় একখণ্ড। এ কথা আপনারা কেউ জানেন না? সমবেত মানুষজনের উদ্দেশ্যে সন্তসুলভ বাণী তার। মৃতা শাশুড়ি মায়ের পায়ের কাছে মেঝেতে এখন থেবড়ে বসে আছে পরম শোকার্তা সে। তাও ভালো, চিতার আগুনে ছাই হয়ে যাবার পর খবর পাইনি আমরা। শ্লেষ উগড়ায় ছোট ভাই স্বরূপ। চিতার কথা কি বলছিস রে তুই? এখনো ডেথ সার্টিফিকেট জোগাড় হয়নি মার? গোটা দুনিয়ায় কোনো ডাক্তার নেই আজ? তোর কথা এই একটু আগেই ভাবছিলাম। আমার কথা? দাদার কথায় এবার ফোঁস করে ওঠে স্বরূপ। হ্যাঁ, বিলিভ মি, তোর এক বন্ধু অমিতাভ তো ডাক্তার। ওর কোনো ল্যান্ডলাইন বা মোবাইল নাম্বার আছে তোর কাছে? মার তো আপাতত একটা ডেথ সার্টিফিকেট বের করতে হবে, তারপর তো বার্নিং ঘাট। ও আচ্ছা, আমার এক বন্ধু ডাক্তার বলে আমার কথা মনে পড়েছিল। আদারওয়াইজ এতক্ষণে মা কেওড়াতলায় পৌঁছে যেত। না, ভুল করছিস, আমি স্বীকার করছি। তোকে সঙ্গে সঙ্গে খবর না দিয়ে অন্যায় করেছি, কিন্তু গত কয়েক ঘন্টা একজন ডাক্তারকে আনার জন্যে হন্যে হয়ে ছোটাছুটি করছি আমরা সবাই। পাইনি। ডাক্তার প্রসঙ্গেই অমিতাভর কথা মনে পড়েছিল। এটা কখনো হয়? তোকে না জানিয়ে আমরা শ্মশানে চলে যাব? তাছাড়া কি? এবার অনেকক্ষণ বাদে ধরা গলায় নবমিতা কথা বলে, স্বরূপের প্রশ্নের রেশ টেনে। শোনো ঠাকুরপো, একটা কথা বলি। মা আমার এবং তোমার দাদার হাত ধরে অন্তত বেশ কয়েকবার উনি বেঁচে থাকতে অনুরোধ করে গেছেন, উনি মারা গেলেও যেন সে খবর তোমাদের না দেওয়া হয়, তোমাদের ছায়াও যেন তার মরা শরীরে না পড়ে। ও শেষ অনুরোধ মানলে তোমাদের জানানোর তো সত্যিই কোনো প্রশ্ন ওঠে না। এসব কথা এখন তুলতে নবমিতার মুখে কথা কেড়ে নেয় স্বরূপ। দেখো বৌদি, তুমি কিন্তু একঘর লোকের সামনে আমাদের অপমান করছো। আমি কিন্তু তোমাদের ছাড়বো না। এই মানুষটা আমার রক্তের সম্পর্কে, নিজের মা, আর তার থেকে তোমার কাছে তোমার শাশুড়ি মা বড় হয়ে গেল। কতবার এসেছো তোমরা মরার অপেক্ষায়? যখন মানুষটা বিছানায় শুয়েছিল সে খবর তো পেয়েছিলে, আমিই দিয়েছিলাম। নাকে অক্সিজেন, রাইলস টিউব, শরীরে ক্যাথিটার।
ডুস আহতবাদের সময় মতো খবর দেওয়া হতো। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে নবমিতা। তার পিঠে সান্ত্বনার হাত রাখে অরূপ। এই শেষ 6 মাস দিন রাত এক করে ফেলেছে বেঁচে থাকা অবধি এই মুমূর্ষু মানুষটার জন্য নবমিতা। এ কথা শুধু ঘরের লোক নয়, এ তল্লাটেরও সবাই জানে। আজ দুটো কঠিন কথা সে বলতেই পারে। তোমরা 2 ভাই কি এখন কোমর বেঁধে ঝগড়া করবে মরা মাকে সামনে রেখে? ওপরের ফ্ল্যাটের প্রবীণ দত্তবাবু মাঝখানে শান্ত করতে চায় দুপক্ষকে, কিন্তু পরাস্ত হন। সাপের মতো আবারও ফোঁস করে ওঠে স্বরূপ। নিশ্চয়ই অপমানিত যখন হয়েছি তখন সবাই শুনুন, হঠাৎ এত মাতৃভক্তি কেন দেখিয়েছেন মার এই বড় গুণধর ছেলে? তা কি জানেন আপনারা? তবে শুনুন, মার উইডো পেনশন, বাবা মার নামের জয়েন্টে গোটা 10 পোস্ট অফিসের মান্থলি ইন্টারেস্টের বই সব করায়ত্ত করেছে এ চতুর্বুদ্ধিতে। এখন পোস্ট অফিসেও কম্পিউটারাইজড হয়ে গেছে সব। আমি চাইলেই গোটা টাকার একটা হিসেব বের করে আনতে পারি, যার অর্ধেক কিন্তু আমার পাওনা। তাছাড়া মার বেশ কিছু গয়না আছে ব্যক্তিগত, যা উনি কাউকে দিয়ে যাননি। শ্বশুরমশাই আর মার জয়েন্ট লকারে তা আছে। স্বামীর সঙ্গে একই সঙ্গে গলা মেলানো রূপাকে মাঝ রাস্তায় থামিয়ে এবার প্রবীণ দত্তবাবু চিৎকার করে ওঠেন, ছি ছি ছি, কি সব বলে চলেছ তোমরা? ওই সব ভাগ নিতে এতদিন বাদে এসেছো নাকি? মার চিকিৎসার জন্য কম করে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করেছে অরূপ মুখ বুজে। তোমাদের টিকিও তখন দেখা যায়নি। অফিস থেকে বড়সড় লোন নিতে হয়েছে ওকে। অরূপ, সব কাগজপত্র দেখাও তোমার ভাইকে। ওই সব চোথা দেখিয়ে আপনাদের সিম্প্যাথি আদায় করলেও আমাদের ছেলে ভোলানোর চেষ্টা করে লাভ নেই। এই ফ্ল্যাট কেনার লোনের কাগজগুলি কুমিরের ছানার গল্পের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে মার চিকিৎসার নামে চালিয়ে দিয়েছে। কেউ ধরতে পারেননি। অরূপ মেঝেতে বসে 2 হাঁটুর মাঝে মুখে গুজে চুপচাপ বসে থাকে। না, তাকে ফ্ল্যাট কিনতে কোনো লোন নিতে হয়নি। নিঃশর্তে পৈতৃক বাড়ি ছেড়ে আসার বিনিময়ে পাওয়া 2.5 লাখ, সেভিংসে রাখা 75,000 আর মার সব মান্থলি ইএমআই স্কিমের বই স্যারেন্ডার করে লকারে রাখা গয়না বিক্রি করে এ ফ্ল্যাট কিনতে পেরেছে সে। সত্যমৃতা এই মা সেদিন অরূপের কাছে সাক্ষাৎ মা অন্নপূর্ণার মতোই উজাড় করে দিয়েছিলেন তার ভাণ্ডার। আজ স্বরূপ যদি তা জানে, হয়তো এই ফ্ল্যাটের অর্ধেক দাবি করে বসবে। এর চেয়ে ভালো স্বরূপের আরোপিত মিথ্যা কলঙ্ক মাথা পেতে নেওয়া। কিন্তু ওরা কি আজ এখানে মার সম্পত্তির ভাগ চাইতে এসেছে? সোফার ওপর জয়ী সেনাপতির মতো মুখে মুচকি বিদ্রুপের হাসি নিয়ে এখন বসে আছে স্বরূপ। ধীরে মুখ তুলে তার দিকে তাকায় অগ্রজ অরূপ। শুধু ঝগড়া করলে হবে রে ভাই, অমিতাভকে ফোন কর, একজন ডাক্তার এক্ষুনি দরকার। বিসর্জনের মিছিল বেরিয়ে পড়লে আর শ্মশানে পৌঁছানো যাবে না। কে অমিতাভ? ও এখন সাউথ অস্ট্রেলিয়ায়। ওর মতো ব্রাইট ছেলে এদেশে বসে কি ঘোড়ার ঘাস কাটবে? আপনারা কেউ একজন এদিক সেদিক থেকে কোনো ডাক্তার জোগাড় করতে পারেননি? এটা কেমন পাড়া ভাই? পাড়ার দোষ দেবেন না দাদা। ভিড়ের ভেতর থেকে পাশের স্টার ক্লাবের সেক্রেটারি অতনু সেন কথা বলে। আজ বিজয়া দশমী, সব চেম্বার বন্ধ, 2 পলিক্লিনিকও, লোকাল 2জন ডাক্তারই আউট অফ স্টেশন। ক্লাবের ছেলেরা এদিক সেদিক বেরিয়ে গেছে ডাক্তারের জন্য। আপনি নিজে একবার গতন নাড়িয়ে আপনার পাড়ার খেলা দেখান না। শাট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বেশ দলবল পাকিয়ে নিয়েছিস তো দাদা এই নতুন পাড়ায় এসে। আগে তো ও বাড়িতে ঘরের কোনায় মেনিমুখো হয়ে বসে থাকতিস।
শোন ভাই, ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, আপনারা চুপ করুন প্লিজ। ডাক্তার জোগাড় না করতে পারলে লোকাল থানায় যেতে হবে, ওরা বডি নিয়ে চলে যাবে, পোস্টমর্টেম হবে, বিরাট হাঙ্গামা। তুই কি তাই চাস? আমার চাওয়া না চাওয়ায় কি আসে যায়? মা তো ও বাড়ি ছেড়ে চলে আসার সময় আমাকে ত্যায্যপুত্র বলে চলে এসেছিল। অন্য কেউ হলে মায়ের মুখও দর্শন আর করতো না। আমি এসেছি, না হলে বন্ধু বান্ধব, অফিস কলিগরা মুখে থুতু দেবে। তোর মুখে তাই দেওয়া উচিত। ভিড়ের পিছন থেকে একটি নারী কণ্ঠ দু ভাইয়ের আলাপচারিতার ভেতর আগুনের শিখার মতো মন্তব্যটি ছুড়ে দেয়। এ চরম দুঃখের ভেতরও কিছু কিছু চাপা হাসির শব্দ শোনা যায় ঘরের ভেতর। ছিলা ছেঁড়া ধনুকের মতো বসা থেকে লাফ দিয়ে ওঠে স্বরূপ। কে? সাহস থাকলে সামনে আসুন। ওঠো রূপ, এ নরকে আর নয়। কাজটা আমরাই কিছুটা এগিয়ে দেই। থানার লোক আসুক, পাপের ভোগ সম্পূর্ণ না হলে পরপারে কেউ নিজে থেকে যেতে পারে না, এটাই প্রমাণ হলো। কোথায় যাচ্ছ চাঁদু? মা ভগবতীর মতো মাসিমাকে পাপী বলছো? বলছো পাপের ভোগ শেষ না হলে? অতনু সেন এসে এবার দাঁড়িয়ে যায় প্রস্থান উদ্যত স্বরূপ রূপার সামনে। একটা ধাক্কাধাক্কি শুরু হওয়ার মুহূর্ত। আমার শরীর টাচ করলে কিন্তু ভয়ানক ঘটনা ঘটে যাবে। থানায় পৌঁছে মলেস্টেশন চার্জও আনবো আপনার এগেইনস্টে। জানবেন এখানে সাক্ষী দেওয়ার মতো আমার নিজের লোকজনও আছে। সরে দাঁড়ান, তীক্ষ্ণ চিৎকার করে ওঠে রূপা। অতনু সংবিত ফিরে পায়, সরে দাঁড়ায়। এবার প্রবীণ দত্তবাবু হাত জড়ো করে এসে দাঁড়ায় ওদের দুজনের সামনে। এটা একটা শোকের বাড়ি ভাই, আপনারা সত্যি কেন এখানে এলেন? আপনার মা আছে কি নেই জানি না, তার মরার খবর পেলে আপনি কি করতেন? হাত জোর করে দাঁড়িয়েই কথা বলেন দত্তবাবু। জানি না ভাই, তবে লেজে আগুন লাগিয়ে কখনো এভাবে লঙ্কা জ্বালাতে আসতাম না। বাবা, ডাক্তারবাবু এসেছেন। সাক্ষাৎ দেবদূতের মতো ঘরের চৌকাঠে দাঁড়িয়ে ডক্টর অশোক বর্মন, অরূপদের ফ্যামিলি ফিজিশিয়ান। আর বলবেন না, এই ছেলেটা আপনার না? এমন কান্নাকাটি শুরু করলো, আমার ছেলে সল্টলেকের বাড়িতে গিয়ে এই পায়ে ধরে, এই হাতে ধরে, আর অঝোর কান্না। ভারী ভালোবাসে ঠাম্মিকে। বলে, আপনি চলুন ডাক্তারবাবু, আপনাকে যেতেই হবে, না হলে পুলিশ নিয়ে যাবে ঠাম্মিকে। আরে ধুর, তা কি হয়? আমরাও তো মানুষ। তারপর অরূপবাবু মাকে তবে আর শেষ অবধি ধরে রাখতে পারলেন না। প্রখর রোদে ঝলসে যাওয়া দিনের শেষ সন্ধ্যায় যেভাবে হঠাৎ কোনো দিন লজ্জাহীন বৃষ্টি মাঠঘাট ডুবিয়ে দেয়, সেভাবে মার পায়ের ওপর মাথা রেখে অঝরে কাঁদতে থাকে অরূপ। সিঁড়িতে অপসৃয়মান এক জোড়া নারী পুরুষ, কেউ সেদিকে তাকিয়েও দেখে না।